প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি ২১ রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2194 অনলাইনে। দর্শক, বছর জুড়েই করোনার ধাক্কায় টালমাটাল ছিল গোটা পৃথিবী। করোনা বদলে দিয়েছে সব কিছু, বদলে দিয়েছে আমাদের জীবন ব্যবস্থাকে, জীবনযাত্রাকে। মূলত একটা বছর আমাদেরকে কাটাতে হয়েছে একটা আতঙ্ক নিয়ে, ভয় নিয়ে। এরই মাঝে আশা জাগিয়েছে বেশ কয়েকটি ভ্যাকসিন, যদিও বিশ্বব্যাপী এখনও সব দেশেই ভ্যাকসিনেশনটা শুরু হয়নি। আবার শঙ্কা জাগাচ্ছে করোনার নতুন একটি ধরন বা নতুন বেশ কয়েকটি ধরন, যেটার সংক্রমণ ক্ষমতা অনেক বেশি, সেটি নিয়েও আজ আমরা মূলত এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় আজকে আমরা নির্ধারণ করেছি করোনার বার্তা। আমাদের আজকের অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে সুইডেন থেকে যুক্ত আছেন ডাক্তার ফরাদ আলী খান। তিনি এপিডেমিওলজিস্ট ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ডিরেক্টর অফ এপিডেমিওলজি অ্যাস্ট্রাজেনেকা ফার্মাসিউটিক্যাল সুইডেন। ফরাদ ভাই, আপনাকে স্বাগত জানাই। আমরা শুরু করতে চাই স্যার আপনাকে দিয়ে। স্যার, আপনি করোনা মুক্ত হয়ে আজই প্রথম আমাদের শোতে আসলেন এবং এটি হয়তো করোনা মুক্ত হওয়ার পরে আপনার প্রথম টক শোতে আসা। আপনার জন্য বহু মানুষ দোয়া করেছে আপনি সুস্থ হয়ে ফিরে আসেন, আপনি এসেছেনও। স্যার, আজকের আলোচনা আপনাকে দিয়ে শুরু করব যে আসলে এখন আমরা বা বিশ্ব কোথায় দাঁড়িয়ে আছে করোনার বর্তমান পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই আল্লাহ তাআলার শুকর আদায় করছি, অনেক লক্ষ লক্ষ শুকর আদায় করছি, এবং সমস্ত মানুষ যারা আমার জন্য প্রাণ ভরে দোয়া করছেন, আশীর্বাদ করছেন। কারণ আমি তো করোনা আক্রান্ত হয়েছে, আপনি জানেন, যদিও মোটামুটি ভালো আছি, এখনও হাসপাতালেই আছি। আমি সবার জন্যই একটু আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শুনেছি এটা বিভিন্ন যে ফেসবুক মিডিয়া বিভিন্ন জায়গায় মসজিদে আমার জন্য দোয়া করছে। এটা আমার জন্য আসলে একটা বিশাল পাওয়া, এবং এই জন্যই মনে হয় যে জনগণ বা মানুষই বোধহয় মানুষের ভালোবাসায়, বোধহয় আল্লাহ তাআলার অশেষ রহমতে মানুষের ভালোবাসায় বোধহয় আমি বলতে পারেন যে করোনা মুক্তই হলাম আর কি। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলেন, বেঁচে গেলাম আর কি। তো তারপরও বলতে চাচ্ছি যে যেটা আপনি বললেন যে পৃথিবী কোথায় দাঁড়িয়ে আছে এখন, আজও কিন্তু আমি একটা শুধু জিনিস একটা কারণেই খুব আতঙ্কগ্রস্ত, মৃত্যুর মিছে কিন্তু কমছে না। আজকেও 24 জন মারা গেছে, গতকাল ছিল 30 জন, আগের দিনে একটু কম ছিল। এটাই কিছুটা আমাদেরকে ভাবিয়ে তুলছে, কারণ সংক্রমণের ঝুঁকি কম বেশি ওঠানামা করছে। সংক্রমণ বেশি হলে তো মৃত্যু ঝুঁকি বাড়বেই। তো মৃত্যুটা তো আমরা তো মেনে নিতে হচ্ছে বা মানতে বাধ্য হচ্ছি। তো আমি তো চাই না যে কোনো মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যায়। মানুষ তো মারা যাবে, এটা তো সত্যি, কত কারণেই তো মানুষ মারা যায়। তো এটাকে আমাদের কিন্তু আসলে খুব ভাবিয়ে তুলছে। তো আজকে অনেকজন মারা গেছে, আমাদের বিশিষ্ট কয়েকজন ব্যক্তি মারা, কয়েকজন ডাক্তার কিন্তু প্রায় 128 জন ডাক্তার কিন্তু মারা গেছেন। গতকাল একজন ডাক্তার মারা গেলেন, গত সপ্তাহে 3 জন, এবং অনেক বিশিষ্ট ব্যক্তি মারা গেলেন। আমি সবার আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আর এই সময়ে কিন্তু যে কোথায় দাঁড়িয়ে আছে বলেন, প্রচুর আক্রান্ত রোগী কিন্তু হাসপাতালে ভর্তি, এখনও সংক্রমণের ঝুঁকিটাও বাড়ছে। অনেক রোগী আইসিইউ এবং আইসিইউ বেড ক্রাইসিস হয়ে যাচ্ছে, বেড পাওয়া যাচ্ছে না। অনেক রোগী কিন্তু ভর্তি আইসিইউতে আছে, মৃত্যুর সঙ্গে ফাইট করছে। তো আমি তাদেরও দ্রুত রোগ মুক্তি কামনা করছি। তো একটা কথা দিয়ে শুরু করতে হয়, যেটা আপনি প্রথমে বলছিলেন যে একটা নতুন স্ট্রেন কিন্তু আসছে, এবং এটা একটু ভয়ানক। প্রায় 70% বেশি সংক্রমণের ঝুঁকি নিয়ে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এটার আগমন বার্তা দিচ্ছে। তবে এটা আজকে যে নতুন তা না, এটা কিন্তু আমরা 2-3 মাস আগে থেকে আমরা জানি, বিভিন্ন মিডিয়াতে দেখছি। এটা খুব সুন্দর সেপ্টেম্বর অক্টোবর থেকে কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে একটা নতুন স্ট্রেন হচ্ছে। ইভেন আজকেও মিডিয়াতে দেখলাম ইন্ডিয়াতে নাকি এই যে যেটা খুব স্ট্রেন, যেটা খুব বেশি ভয়ানক, এটা নাকি তাদের মার্চ এপ্রিলেও নাকি এটা ছিল, তাদের দু একটা কেস তারা এরকম বোধহয় পাইছে আর কি। তো এটা অবশ্যই একটা আমাদের জন্য হয়তো বলবো যে তো সুখকর কোনো বার্তা তো নয়, তাই না? এবং এটা সবচেয়ে যেটা সমস্যা হয়, এর আগে যত শুনলাম যে বাচ্চারা, আমরাও তো দেখলাম যে আমাদের দেশেও নাকি এরকম পাওয়া যাচ্ছে সদস্য পাওয়া যাবে অনেক দেশে, যুক্তরাজ্য, ফ্রান্স, এবার আজকে দেখলাম মিডিয়াতে স্পেন, ইটালি, অনেক দেশে কিন্তু এটা পাওয়া যাচ্ছে। এটার একটা বেশি ভয় হলো বাচ্চাদের আক্রমণ করে বেশি, কম বয়স বাচ্চাদের, ইয়াং বাচ্চা, ছোট বাচ্চা, 16 বছরের কম। সাধারণত করোনা বাচ্চাদের তো তুলনামূলক সংক্রমণের ঝুঁকিটা কম ছিল। এটি কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলে, বিশেষ করে যারা গার্জিয়ান, বাপ মা, ছোটো ছোটো বাচ্চা যাদের বাপ মা দাদা দাদি জানেন, তাদেরকে তো আরও ভাবিয়ে তুলছে যে বাচ্চাদের সংক্রমণ হলে
আবার কোন ঝামেলা কোন দিকে না হয়। তারপরেও বলবো যে আপনাকেও আতঙ্কগ্রস্ত হবেন না। এই স্ট্রেনটা আসলে 2 মাস আগে থেকে, এই ভাইরাসের ক্যারেক্টার হলো মিউট্যান্ট ভাইরাস। শুধু তাই না যে এখন আমরা বলছি যে নতুন একটা ভাইরাস হচ্ছে খুব সিরিয়াস ডেঞ্জারাস, 70% নাকি আরও বেশি সংক্রমণের ঝুঁকি বাড়ায়। বলা তো কয়েকদিন পরে দেখা আরেকটা স্ট্রেন হয়তো হবে, এরকম কিন্তু হইতেই পারে। এটা ভাইরাসের কিন্তু চরিত্রটা এরকম। তো আমি বলার উদ্দেশ্য হলো যে জনগণের জন্য একটা কথা বলবো, আপনারা যত ভয় পাবেন না, আতঙ্কগ্রস্ত হবেন না। কারণ আমরা তো ফাইট করছি, যেমন আমি তো ফাইট করছি, রুগী দেখছি সেই মার্চ থেকে। ওখানে শুরু হয়েছে গত বছর চায়নাতে, আমাদের দেশে শুরু হয়েছে 8ই মার্চ। প্রথম থেকে ভয় পাইতাম, যেতাম না, রুগীর কাছে যেতাম না। শুধু আমি না, অনেক ডাক্তার ভয়, সবাই অন্যায় কিছু না, নতুন রোগ কিছু জানি না, বুঝি না কীভাবে আর অনেক মারা যাচ্ছে, ভয় তো ছিলই। আমরা তো যদি ওই দুর্যোগটা কাটিয়ে উঠছি, জনগণের উদ্দেশ্য বলার উদ্দেশ্য হলে মানুষের মধ্যে কিন্তু ভয়ভীতি অনেকটা কেটে গেছে। ওই 4, 5, 7 মাস, 8 মাস, 9 মাস আগে যে ভয়টা ছিল ওটা কিন্তু আর নাই। সুতরাং নতুন স্ট্রেন শুনে আপনার কেউ যেন ভয়ভীতি অযথা যেন আতঙ্কগ্রস্ত না হন, এটা আমরা অবশ্যই কাটিয়ে উঠবো। কারণ স্পেসিফিক তো চিকিৎসা নাই, সব তো সাপোর্ট। স্যার, ভয়ভীতি যেমন কেটেছে তেমনি আবার অতিরিক্ত সাহসও তো আমরা দেখাচ্ছি। না, আমরা উৎসাহ দেখাচ্ছি, এটা থেকে আমি ঠিক সাহস বলতে চাচ্ছি না। আপনি যেটা বলছেন এতে আমার মনে হয়েছে জনগণের মধ্যে এটা বোধহয় একটা উদাসীন্য ভাব, গা সারা ভাব, শৈথিল্য ভাব, ড্যাম কেয়ার ভাব। এটা আসলে অতিরিক্ত সাহস বলা ঠিক হবে না। এর কারণটা হলো মানুষের ভয় পায় না। তার মানে 8 মাস 10 মাস হয়ে গেল, তো 1 বছর তো হয়ে গেল ডিসেম্বর। মানুষের মধ্যে একটা সহনশীলতা গ্রো করে গেছে। মনে করে যা হয় হবে, আল্লাহ যা করে করবে, এটি নিয়ে আমাদের বাঁচতে হবে। কারণ আমাদের তো জীবনটাই বাঁচানো তো 1 নম্বর। জীবনের জন্য আবার জীবিকা লাগে, জীবন জীবিকা দুইটাই বাঁচাইতে হবে। মানুষের মধ্যে ফিলিংটা হলো করোনা কবে যাবে আমরা জানি না, আসলে যাবে কিনা তাও জানি না, ভ্যাকসিন কবে আসবে সে তো হয়তো আসবে, ভ্যাকসিন নিয়ে হয়তো পরে কথা বলবো। আমাদেরকে এই করোনার সঙ্গে বোধহয় সামঞ্জস্য রক্ষা করেই আমাদের জীবনও বাঁচাতে হবে, জীবিকাও বাঁচাতে, আমাদের এইভাবেই চলতে হবে। সুতরাং মানুষ এটা আর ভয় পায় না, এই জন্য এই সাহসটা কিন্তু বেড়ে গেছে। এটা একটা ভালো মন্দ দুইটাই আছে। ভালো হলো সাহস বাড়ছে, আগে তো ভয় অস্থির, আগে তো কত কিছু ঘটতো না। একদম মারা গেলেও তো কাছে যেত না, তাকে জানাজা পড়ানো হতো না, 2-1 কয়েকজন 3-4 জন মিলে কবর দেয়, এটা তো ঠিক। বাপ মারা গেছে, প্রিয়জন মারা গেছে, মানুষ কাছে যেত না। এমনকি মা অসুস্থ, ফলায় আসছে রাস্তায়, ছেলে অসুস্থ, এরকম ঘটনা তো ঘটেছে, তাই না? তো মানে অপ্রিয় সত্য। কিন্তু এই জিনিসগুলো তো আর এখন নাই। ইভেন যে অনেক রোগী করোনার নাম সুযোগ ঘরে ঢুকতে দিত না, ডাক্তারদের ঢুকতে না, নার্সকে ঢুকতে দিত না, ডিউটি করে আসে ওকে বাসায় যেতে দিত না, এক ঘরে রাখতে। এমনও ঘটনা ঘটছে, এক গ্রামে একজন ভদ্র মহিলা জানেন যে করোনা নিয়ে গেছে, তাকে বোধহয় ওই পুকুরের ধারে বলে এক ছোট্ট কুড়ে ঘরের মধ্যে বোধহয় আটকায় রাখছে। এরকম ঘটনা তো ঘটছে। এগুলো তো মানুষ কাটায় উঠছে, এটা তো সাহস বাড়ছে, তো ভালো জিনিস। কিন্তু ওই বেশি দুঃসাহস দেখাতে গিয়ে আমরা যদি ড্যাম কেয়ার বা উদাসীন ভাব দেখাই, তাহলে তো সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে। আপনি যদি শহরে যান, ঘোরেন রাস্তাঘাটে, বা ঢাকা শহরেই দেখেন বা অন্য যে কোনো শহরেই দেখেন, রাস্তায় গেলে তো মনে হয় না এই দেশে করোনা বলে কিছু আছে। দোকানে যান, বিপণী কেন্দ্র বলেন, হাটে ঘাটে বাজারে যান, বাসে যান, ট্রেন লঞ্চ যেখানেই যান, লুকে ইভেন হাসপাতালে। রাজধানীর কিছু মানুষ মাস্ক পরে, হ্যাঁ সেটাও সত্য, সেটাও সত্য। আমরা যদি ঢাকার বাইরে একটু নজর দিই, সেখানে আরো অবস্থা খারাপ। ইভেন গ্রামে এখনো অনেকে করোনা বিশ্বাসই করে না, মনে করে যা হবে করোনা বলে কিছু নাই এইসব। এবং আমাকে এমন কথাও বলছে, ইলা আপনাদের মুখে মুখে টেলিভিশনে খালি দিই, করোনা বলে কিছু নাই। আবার অনেক নিম্ন আয়ের লোক যারা, বদনাম বলছি না, বস্তির লোক, রিক্সাওয়ালা, আমাদের হবে না, আমাদের বড় বড় লোকের রোগ, আমাদের রোগ এটা না, এরকম কিন্তু এখনো অনেকে কিন্তু বিশ্বাস করে। ইভেন যে হাসপাতালে মানুষ সেবা নিতে যাচ্ছে, আমি যে কোনো কারণে বিভিন্ন হাসপাতালে আমি যাই বা গেছি, এখনও যাই, আউটডোরে গেলে তো আমি তো ভয়ে থাকি যে সেবা নিতে আসে আবার কার মধ্যে ভাইরাস আছে, নিজের মধ্যে ভাইরাস আবার ঢোকে কিনা, বহন করে ঘরে নিয়ে যাচ্ছে, বাপমাকে ছড়াচ্ছে, পাড়া প্রতিবেশী ছড়াচ্ছে, গ্রামে ছড়াচ্ছে, এরকম ঝুঁকিও কিন্তু রয়ে যাচ্ছে এটা। সুতরাং সব দিক দিয়ে ওই সাহসের কথা যেটা বললেন আপনি, বেশি দুঃসাহস দেখাতে কিন্তু আমরা সংক্রমণের ঝুঁকি কিন্তু বাড়িয়ে দিচ্ছি, এটা কিন্তু অস্বীকার করার উপায় নাই। আর সংক্রমণের ঝুঁকি বাড়লে তো মৃত্যুর ঝুঁকি বাড়বেই। এবং জানেন আপনি যে অনেকেই ঝুঁকির মধ্যে থাকে, বিশেষ করে যারা বয়স্ক, যাদের হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস আছে, কিডনি লিভারের রোগ, স্ট্রোকের রোগী, এই ধরনের ক্রনিক রোগ তো অনেক রোগী আছে, তাদের একটা ইমিউনো সাপ্রেস থাকে, বডির ইমিউনিটি কম থাকে, তাদের তো ঝুঁকির মধ্যে অবশ্যই থাকে আর কি। সুতরাং এই জিনিসগুলোকে জনগণকে বলবো যে আপনার দুঃসাহস যেটা করছেন আসলে এটা কিন্তু ঠিক না, এটা আমাদের নিজের। শুধু আপনি বাঁচলে কিন্তু হবে না, আমার মনে রাখতে হবে যে আমাদের তো কাজ করতেই হবে, বেরোতে হবে, সবকিছুই করতে হবে, কিন্তু নিয়ম নীতি মেনে যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধিটা তো মানতে হবে। অন্তত আমরা আমি একটা কথা বারবার বলছি, বিভিন্ন সময় এখনো বলছি, আজও বলছি, 3টে কাজ আমরা করি। যেহেতু আমরা ভ্যাকসিন এখনো পাই নাই, যখন পাবো সেটা পরের কথা।
ভ্যাকসিন বসার আগ পর্যন্ত আমাকে 3টা কাজ করতে হবে। ঘরে বাইরে অবশ্যই মাস্ক পরে, যেটা আপনি বলছেন ঢাকা তো 10-20% মাস্ক এখনও পরে না, অবশ্যই মাস্ক পরতে হবে। হাত ধোয়ার চর্চাটা চালু রাখতে হবে, বা স্যানিটাইজার ব্যবহার করতে হবে, সেটাও চলে। আর যে দূরত্ব যেটাকে বলি, এটাকে বলে শারীরিক দূরত্ব, অনেকে সামাজিক বলে, সেটা ঠিক না। কমপক্ষে 3 ফিট, এটা বাস্তবতার কারণে সম্ভব না। হাঁটাঘাটে রাস্তাঘাটে চললে তো মনেই হয় না যে কেউ দূরত্ব মেইনে। তারপরেও এই 3টে কাজ যদি আমরা করে যেতে পারি, তাহলে কিন্তু আমরা এটা সংক্রমণের ঝুঁকি থেকে কিন্তু অবশ্যই বাঁচতে পারবো। আমাদের বাঁচতে হবে, কারণ আমি শুধু আমাকে বাঁচতে হলে তো হবে না, আমি তো একা না। আমি, আমার পরিবার, ছেলে মেয়ে, বাপ, ভাই বোন, আর পাড়াপড়শি সবাই, আমাকে বাঁচতে হবে, সবাইকে বাঁচতে, আমরা সবাই যেন ভালো থাকি। কেউ যেন মনে করেন আমার তো হবে না, এইসব না। আপনি বাইরে গেলেন, ভাইরাস বহন করে ঘরে আনলেন, এই ঘরে তো লোকজন আছে, পরিবার পরিজন আছে, তাদের মধ্যে ছড়াবেন। আশেপাশে পাড়া প্রতিবেশী, তাদের মধ্যে ছড়াবেন, গ্রামে গঞ্জে ছড়াবেন, সারা দেশে কিন্তু এইভাবেই ছড়ছে আর কি। সুতরাং আমাদেরকে কিন্তু আমার সুরক্ষা, আমার নিরাপত্তা কিন্তু আমাকে মেনে নিতেই হবে, মানতে হবে। স্বাস্থ্যবিধির ব্যাপারে যেন আমি কোনো শৈথিল্য প্রদর্শন না করি। স্যার, আমি একটু যেতে চাই ডাক্তার ফরহাদ আলী খানের কাছে, তারপরে আপনার কাছে আবারও আসবো। ডাক্তার ফরহাদ আলী খান, আপনার কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই আলোচনা শুনছিলেন। আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমরা নতুন যে স্ট্রেন সেইটি নিয়ে আলোচনা করছিলাম, ভ্যাকসিন নিয়ে আমরা আলোচনা করব। আপনার কাছে জানতে চাইবো যে নতুন স্ট্রেন আসলে কতটা চিন্তার বিষয়, এবং বিশ্ব আজ করোনা মহামারীকালে কোথায় দাঁড়িয়ে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি আনন্দিত যে আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এবং আমাদের অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডক্টর আব্দুল্লাহ স্যার। আমি আলোচনা শুনলাম। বর্তমানে সবাই সারা বিশ্বেই এটা নিয়ে একটা উদ্বেগ দেখা দিয়েছে, নতুন স্ট্রেন এটা কি আমাদের জন্য কতখানি ক্ষতিকর, এবং আপনারা শুনেছেন যে এটা অন্য স্ট্রেন থেকে এটা 70% মোর ইনফেক্টিভিটি বা সংক্রমণশীলতা রয়েছে, সেজন্যই উদ্বেগের বিষয়। পাশাপাশি আরেকটা বিষয় যেটা আলোকপাত করা হলো যে এই ভাইরাসটি, যে আগে ছিল যে করোনা ভাইরাসটি, কোভিড-19 আক্রান্ত হয় অধিকাংশ ক্ষেত্রেই সাধারণত বয়স্করা, এবং বয়স্কদের রিস্কটা বেশি থাকে এবং তাদের মধ্যে মৃত্যুর হারও বেশি ছিল। কিন্তু এই ভাইরাসটি আবার কম বয়স্কদের আক্রান্ত করে, শিশুদের আক্রান্ত করছে। তবে আসার কথা হচ্ছে যে এখন কোভিড-19 এই যে ভাইরাসটি, এটা কিন্তু পরিবর্তনশীল হবেই, এটা এটা এক্সপেক্টেড, এটা আনএক্সপেক্টেড না। এবং আমাদের কথা হচ্ছে যে এটা কতখানি আমাদের জন্য চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করালো। আপনারা দেখেছেন যে ইউকেতে যখন এই ভাইরাসের জিন সিকোয়েন্স করার পরে নতুন স্ট্রেন আবিষ্কার হয়, তখন থেকে কিন্তু ইউরোপের সাথে বিশেষ করে আমি যেখানে থাকি সুইডেন, এই দেশ থেকেও আপনার ইউকে যে ট্রাভেল ব্যান শুরু হয়ে গেছিল। কিন্তু আসার কথা রয়েছে এখানে যে এই ভাইরাসের সম্পর্কে ইতিমধ্যেই প্রশ্ন রয়েছে যে এখন আমরা অনেক আশান্বিত ছিলাম যে করোনা ভাইরাসের মোকাবেলায় আমাদের যে ভ্যাকসিন ডেভেলপমেন্টের যে একটা বৈপ্লবিক যুগান্তকারী একটা ঘটনা ঘটে গেল সারা বিশ্বে। গত 10 মাসের মধ্যে আমরা 3টি ভ্যাকসিন এখন আমাদের দোরগোড়ায়, 2টি ভ্যাকসিন অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং AstraZeneca ভ্যাকসিন হয়তো এই সপ্তাহেই অনুমোদন পাবে, এবং অনেক জায়গায় ভ্যাকসিন রেডি হয়ে, এবং সুইডেনে গতকালই প্রথম ভ্যাকসিন দেওয়া হয়েছে, এবং ইউরোপের সব দেশেই এখন ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে এই নতুন স্ট্রেনটি কতখানি আমাদেরকে নতুন এই ভ্যাকসিনগুলোকে কাজে লাগবে কিনা এই নতুন স্ট্রেনের বিরুদ্ধে। তবে ধরুন বায়োনটেকের যে সিইও উরগুন শাহিন, তিনি বলেছেন যে বায়োনটেকের যে ফাইজার বায়োনটেকের ভ্যাকসিন, সেটা নতুন স্ট্রেন এগেইনস্টে কাজ করবে। আরেকটি ব্যাপার জানা গেছে যে এই ভ্যাকসিনটি, এই নতুন স্ট্রেনটি আগের স্ট্রেনের সাথে 99% মিল রয়েছে, 90% মিল রয়েছে, 99% মিউটেশন আগের মতো রয়েছে। এছাড়া বিশেষ করে mRNA ভ্যাকসিনগুলোর এগুলোর ক্ষেত্রে আরো বেশি চান্স রয়েছে যে কাজ করার এটার এগেইনস্টে, কারণ এটাকে রি-ইঞ্জিনিয়ারিং করা যায় একটা স্পিডে নিয়ে। কাজে আমি এ ব্যাপারে মোটেই চিন্তিত নই, কারণ আপনারা দেখছেন যে দু টাইপের ভ্যাকসিনই এখন বাজারে আসার কথা। তার মধ্যে mRNA ভ্যাকসিন হচ্ছে মডার্না এবং ফাইজার বায়োনটেকের, এবং AstraZeneca ভ্যাকসিন অ্যাডেনোভাইরাস ভ্যাকসিন। দুটো ভ্যাকসিনই 3টি কোম্পানি তারা অ্যাসিওর করেছে যে তাদের যে ভ্যাকসিন প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে ভ্যাকসিনকে মডিফাই করা যায়, ইভলভিং করা যায়, সেগুলো তারা রেডি করে রেখেছে। কাজেই আপনারা জানেন যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমরা নেই, প্রতি বছরই শট নেই, এবং দেখা যায় যে প্রতি বছরই কিন্তু কিছুটা চেঞ্জ করতে হয় সেটার। কাজেই এই ব্যাপারগুলো শঙ্কার কারণ রয়েছে, অবশ্যই একটা নতুন চ্যালেঞ্জ, বাট এই চ্যালেঞ্জ মোকাবেলা আমি মনে করি যে বিশেষ করে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আগের থেকে বেশি প্রস্তুত। আরেকটি ব্যাপার যেটা
আপনারা জানেন যে করোনা ভাইরাস কোভিড-19 এর একটা বিষয় কিন্তু এস্টাবলিশড, অনেক কিছু আমরা জানি না, অনেক ব্যাপারে আমাদের মধ্যে মতের অমিল রয়েছে, রিসার্চরাও এখনো কুলকিনার পাচ্ছেন না অনেক কিছু নিয়ে, প্রোগ্নোসিস নিয়ে। কিন্তু একটা বিষয় সবাই কিন্তু একমত, সেটা হচ্ছে যে এইজ, বয়স, এটা সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর। যত বয়স্ক তত বেশি রিস্ক তার একটা রোগীর মৃত্যুর। এবং এই নতুন স্ট্রেনটি দেখা যাচ্ছে যে ইয়াংদের আক্রান্ত করে, এবং ইয়াংদের প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, তাদের রিস্ক কম থাকে, তাদের কোমোবিডিটি থাকে না। এবং আশা করা যায় যে এই ভ্যাকসিনটা অতখানি কেস ফ্যাটালিটি যদি বলি, যে মৃত্যুর যে রিস্ক যেটা, এটা ওই রকম হবে না আমি মনে করি। আমি এ ব্যাপারে অবশ্যই আমি বলবো যে আমাদের অতটা আশঙ্কার কারণ নাই। তবে আমাদের যে কথাটি আমাদের স্যার বললেন যে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে 24/7 আমাদেরকে আগের মতোই যে ঘন ঘন হাত ধোয়া, ওয়াশ ইউর হ্যান্ড, ওয়্যার মাস্ক, ওয়াশ ডিস্টেন্স, যে 3টি WD যেটা মানতে হবে। আরেকটা কথা বলা হয় যে কনফাইন্ড প্লেস অ্যাভয়েড করতে হবে, ক্লোজ কন্ট্যাক্ট অ্যাভয়েড করতে হবে, ক্রাউডেড প্লেস অ্যাভয়েড করতে হবে। এগুলো যতটুকু সম্ভব এভরি স্টেপ আপনাকে সজাগ থাকতে হবে, যাতে আপনি একজন লোক অন্যদের দ্বারা আক্রান্ত না হয়। আর আমি বোধহয় আমরা আলাপ করবো হয়তো ভ্যাকসিন নিয়ে, সে কথাটা হয়তো আসবে, যে আসার কথা যে সারা বিশ্বে যে এখন আপনার যে প্রক্রিয়ায় যেভাবে করোনা যেভাবে মহামারী পর্যায়ে চলে গিয়েছে, সেখানে তো যদিও ইউরোপের অনেক দেশে এখন লকডাউনের ব্যবস্থা করা হচ্ছে, ইউরোপে সম্ভব হয়েছে, যেটাকে নিয়ন্ত্রিত সিস্টেম রয়েছে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে এখানে সম্পূর্ণ এখন ক্রিসমাস হলিডে চলছে সারা ইউরোপে, আমাদের অফিস আদালত সব বন্ধ, এবং সেক্ষেত্রে এই লকডাউনটা কার্যকর করার একটা সুযোগ রয়েছে। এবং তারপরে কিন্তু মানুষের মধ্যে যেটা আমরা বাংলাদেশে বলি যে বাংলাদেশে মানুষ মানছে না, আসলে এটা সারা বিশ্বেই ঘটনা ঘটছে, যে মানুষ আগের মতো সেই ভীতিকর পরিস্থিতিকে উত্তরণ ঘটে এক ধরনের অ্যাডাপটিভ সিচুয়েশন চলে গেছে, সবকিছু মেনে নিচ্ছে মানুষ। ধরুন আরেকটা বলা হচ্ছে যে এক ধরনের তো আসলে গত এক বছরে তো আমরা এক ধরনের মানে বন্দি দশার মধ্যেই ছিলাম, মানে একেবারে ঘরবন্দি। এবং এই যে আমরা কিন্তু আপনারাও বলেন বা সবাই বলছে যে এই যে এই মহামারীটা শুধু যে কোভিড রোগেই আক্রান্ত হচ্ছে তা না, আমাদের মানসিক যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যটাও তো আসলে একটা খারাপ দিকে নিয়ে গেছে। কোভিড-19 এর যে সাইকোসোশ্যাল কনসিকুয়েন্স যেটা হবে, এটাকে যদি আপনি গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ আমরা মাঝে মাঝে পাবলিক হেলথে করেছি, যেখানে আপনার ক্রনিক ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ এবং কমিউনিকেবল ডিজিজ কম্পেয়ার করা হয়, কোভিড-19 এর যে এফেক্টটা, নাম্বার অফ ডেথ বলেন বা যেটা হচ্ছে, তার থেকে হয়তো অন্যান্য নন কমিউনিকেবল ডিজিজের উপর যে ইম্প্যাক্ট করবে। ধরুন আপনি এখন কোভিড-19 এর কারণে অনেক ক্রনিক ডিজিজ যেমন হার্ট ডিজিজ, ডায়াবেটিস রোগী বা অন্যান্য নিউরোলজিক্যাল ডিজিজের ট্রিটমেন্ট আপনার প্রপারলি হচ্ছে না, হাসপাতালে কিউতে তারা পড়ে গেছে, অনেক সময় ইমার্জেন্সি ছাড়া কোনো ট্রিটমেন্ট করা হচ্ছে না। ইউরোপের অনেক দেশে, বাংলাদেশে হচ্ছে যে মানুষ তার প্রত্যাশার যে ট্রিটমেন্ট যে নর্মাল সময় পেত সেটা এখন পাচ্ছে না, কারণ ডাক্তারদেরকে অন্য জায়গায় বিজি রাখতে হচ্ছে, হসপিটাল বেডগুলো করোনা বেড দিয়ে অকুপাই করা হচ্ছে। কাজে আমি মনে করি যে তাছাড়াও যে এটা যে ট্রমা, ধরুন এখন আমরা আশেপাশে দেখছি প্রতিদিনই মৃত্যুর মিছিল এবং আত্মীয়স্বজন মারা যাচ্ছে, আমাদের কিন্তু এটাকে ওয়ার্কআউট করার সুযোগ ছিল না, আমাদের যে একজন মানুষকে শোক প্রকাশ করার সুযোগ নেই, একজন মারা যাচ্ছে ঠিক পরদিন দেখা যাচ্ছে একজন ক্লোজ কন্টাক্ট মারা যাচ্ছে, একজন আত্মীয় মারা যাচ্ছে, মানুষের যে পেইনটাকে এটাকে রিলিভ করার কোনো সুযোগ পাচ্ছে না, এবং এটা যে সাইকোলজিক্যাল লং টার্ম ইম্প্যাক্ট করবে না এটা কেউ বলতে পারে না। এবং আমি মনে করি যে এক্ষেত্রে আমাদের আগামীতে যে লং টার্ম প্ল্যান করতে হবে, নন কমিউনিকেবল ডিজিজ গুলো যেগুলো হবে, বিশেষ সাইকোসোশ্যাল অ্যাসপেক্ট গুলো, সাইকোলজিক্যাল ডিজিজ গুলো, সোশ্যাল পাবলিক হেলথ একটা ইম্প্যাক্ট হবে, যেটা এ ব্যাপারে আমাদের মনে হয় যে বাংলাদেশে যারা আমাদের চিকিৎসা বিজ্ঞানী, যারা পাবলিক হেলথ নিয়ে কাজ করছেন, যারা নীতি নির্ধারক এবং হেলথ পলিসি নিয়ে কাজ করছেন, কোভিড-19 পরবর্তী যে আমাদের একটা লং টার্ম প্ল্যান করতে হবে, এটা কিভাবে আমরা রিকভার করবো, যে লস গুলো হলো সেটা কিন্তু অপূরণীয়, এবং এটাকে রিকভার করার সুযোগ বাংলাদেশ সরকার, যেমন আমি আশান্বিত যে আপনারা দেখেছেন যে এটা আমার এখানে বলা ঠিক যে আমাদের ভ্যাকসিন হিরো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু যে কোভিড-19 যে সহনশীলতা ইন্ডেক্স করা হচ্ছে, যে রিসাইলেন্স ইন্ডেক্স করছে ব্লুমবার্গ, ওখানে দেখা গেছে বাংলাদেশ কিন্তু সুইডেন থেকে উপরে রয়েছে, র্যাঙ্কিং এ 20 নম্বরে রয়েছে সারা বিশ্বে। এটা কিন্তু একটি আশার ব্যাপার। আমাদের স্যার যেটি বললেন যে আজকে আমাদের বাংলাদেশের যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, যারা নিম্ন আয়ের মানুষের কোভিড-19 আক্রান্তের সংখ্যা কম, এবং অনেকে তারা ত্বকা করছে না। এটা একটা কারণ রয়েছে, মানুষ যারা শ্রমজীবী তাদের মধ্যে ইমিউনিটি বেশি থাকছে, এবং বস্তিবাসী যারা বা যারা বিভিন্নভাবে এক্সপোজ হচ্ছে অন্যান্য ভাইরাসের দ্বারা, তাদের মধ্যে কিন্তু একটা ক্রস প্রোটেকশন ডেভেলপ করছে।
পাশাপাশি অ্যাডাপটিভ বিহেভিয়ারের কারণে মানুষ অনেক সময় দেখা গেছে যে যারা উচ্চ শ্রেণীর যারা ব্যক্তি তারা হয়তো সেভাবে কায়িক পরিশ্রম করে না, ফিজিক্যাল এক্সারসাইজ তাদের বেশি না হয় না। এসব কারণে হয়তো আমাদের নিম্ন শ্রেণী যারা সোশ্যালি যারা ম্যানুয়াল ওয়ার্কার তাদের মধ্যে কোভিড-19 এর আক্রান্তের সংখ্যা একটু কিছুটা কম বা তাদের মৃত্যুর হারও অনেকটা কম। সেক্ষেত্রে বাংলাদেশ অনেক একটা আশান্বিত এবং অবিশ্বাস্যভাবে বাংলাদেশের অবস্থান আমরা প্রথম যে আশঙ্কা করেছিলাম যে বাংলাদেশে একটা ম্যাসাকার হয়ে যাবে কোভিড-19 এর কারণে, কিন্তু অবশ্যই আল্লাহর রহমত পাশাপাশি আমাদের দেশের সবকিছুর যে সিস্টেম এবং বিভিন্ন ব্যবস্থার কারণে আমরা অবিশ্বাস্যভাবে আমরা অনেক কিছুই মোকাবেলা করেছি এবং এটা আমাদের জন্য একটা শিক্ষা। ডাক্তার ফরহাদ, আপনার কাছে আবার আসবো, আমি একটু স্যারের কাছে যেতে চাই। স্যার, ডাক্তার ফরহাদ বলছিলেন এবং আমরা যে আলোচনাটি করছিলাম যে আসলে লং টার্ম একটা প্ল্যান করা দরকার। আমি মানসিক স্বাস্থ্যের কথা বলছিলাম যে শুধুই যে আমাদের শারীরিক স্বাস্থ্য বা কোভিড আমাদেরকে কাবু করে ফেলেছে তা না, আমাদের এই যে 1 বছর ঘর বন্দি থাকা, মনের উপরে যে প্রেশারটা পড়েছে সেই জায়গাটি থেকে কিন্তু বলছেন, ঠিক বল। তার আগে একটা কথা বলে নেই, যেমন আপনি প্রথমে যেটা বলছিলাম যে আপনি বললেন মানুষের সাহস বেড়ে গেছে, এটা বা আমি মানুষকে হয়তো ব্লেম দিলাম যে মানুষ সেটা ঠিক না, এটা শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই। গতকাল আমেরিকাতে 2.5 লক্ষ 2 লক্ষ এরকম বোধহয় এফেক্টেড হয়েছে, 3,000 বোধহয় একদিনেই মারা গেছে, এরকম আর কি। আমেরিকার মতো দেশ, ওদের কিসের অভাব? টাকা পয়সা অর্থবিত্ত কম বাকি আছে, মানে এখানে অ্যাটম বোমাও তো আছে, কিন্তু এই অদৃশ্য শক্তিবিত্ত তো পারছে না তারা। এটা শুধু এটা সারা পৃথিবীর মানুষের মধ্যেই ওই রকম একটা মানে শৈথিল্য ভাব বা যেটা বলছি যে ড্যাম কেয়ার ভাব সবার মধ্যেই কিন্তু হয়ে গেছে। যা হয় হবে, ওরা মানেই না এসব, ওরা চাচ্ছে সব কিছু খুলে দিতে। ইভেন এই যে কয়েকটা উৎসব আমাদের দেশেই ধরেন বা বাইরেও দেখেন, এই যে বড়দিনের উৎসব যাচ্ছে খ্রিস্টানদের, মানুষ তো ঠিকই ফুর্তি করছে, বেড়াচ্ছে, ঘুরতেছে। আমাদের যে সমুদ্র সৈকতগুলো দেখতেছি, মানুষ লুকানো না, কেউ কিন্তু মানছে না। বাইরের দেশেও কিন্তু একই হতো, রেস্টুরেন্ট, বার, এই যে পাব টাব সব জায়গায় লুকাতে। ইভেন আবার এই যে নিউ ইয়ার্স ডে আসবে, এটা নাকি পালন করার জন্য উঠে পড়ে লাগছে। ওই যেটা বারবার বলছি, স্বাস্থ্যবিধি মানা, শারীরিক দূরত্ব মেনটেন, মানুষ কিন্তু এসব কিন্তু মানছে না। এগুলো কিন্তু বাস্তব সত্য। ওই একটা কথা, ওই অ্যাডাপটিভিটি বলে যা হয়েছে, শরীর মানুষের মধ্যে একটা ওইভাবে একটা সহনশীলতা গ্রো করছে। করোনাও থাকবে, আমরাও থাকবো, জীবনও থাকবে, জীবিকাও থাকবে, যা হয় এইভাবেই, যেভাবে আমরা যতদিন বাঁচতে পারি, সেটা কিন্তু মানুষের মধ্যে ফিলিং। কিন্তু করোনাকে আসলে আমরা কতটুকুন চিনতে পেরেছি, কতটুকুন জেনেছি, চিকিৎসকরা কতটুকুন চিনলো, বিজ্ঞানীরা বা চিকিৎসা বিজ্ঞান করোনাকে কতটুকুন চিনতে পারলো? তার আগে আপনার ওই জবাবটা দিতে হবে যে কোভিডের পরে যে জটিলতা, অন্য রোগের কথা বলবো, এটা জবাবটা দিচ্ছি। আমাদের প্রথম কথা হলো যে করোনা তো রোগটা তো 1 বছর হতে চললো, তাই না? যত দিন যাচ্ছে তত কিন্তু নতুন নতুন তথ্য আমরা জানছি। শুরুতে কিন্তু এত জানতাম না। ইভেন মার্চের দিকে আমাদের প্রথম মার্চের 8 তারিখে 3টে কেস ডিটেক্ট হয়। শুরুতে তো আমিও বলছি, অনেকেই বলছে এই সর্দি কাশি মতো, জ্বর সর্দি কাশি এরকমই, কিন্তু ভাইরাস তো এটি কিন্তু মনে করা হচ্ছিল। পরে কারো দেখা যায় একটা লাং, একটা নিউমোনিয়া বলে, অ্যাটিপিক্যাল নিউমোনিয়া বলি আমরা, এইটা দিয়ে সন্দেহ করতাম যে করোনা হতে পারে। কিন্তু পরে দেখা গেল যে শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যে করোনা আক্রান্ত না করে। ব্রেন থেকে শুরু, ব্রেন, হার্ট, লিভার, কিডনি, ইভেন ব্লাড, ডিআইসি বলে, যত বডির যত রকমের করিডোর সব কিন্তু হচ্ছে। সুতরাং যে কতটুকু চিনছি বলতে এইটুকুই চিনছি, আরও চিনবো হয়তো ভবিষ্যতে, কারণ আমাদের তো অনেক কিছু ঘাটতি ছিল। শুরুতে ধরেন আমরা তো ট্রিটমেন্ট তো যেমন জানতাম না, কোনো ওষুধও তো ছিলাম না, কি আমরা রুগীরা নিজেরাই কিন্তু জিঙ্ক খায়, ভিটামিন সি খায়, ভিটামিন ডি খায়, এবং আমরা বলতাম জ্বর উঠলে কি প্যারাস্টামল, অ্যান্টিহিস্টামিন, এগুলোই তো বলতাম, গরম পানি খাওয়া, ভাপ টানা। যদিও এগুলো এটা শিখে আছে, এগুলো সাইন্টিফিক, সিমটোমেটিক, সাপোর্টিভ সব ঠিক আছে, কিন্তু তখন তো কোনো ওষুধও ছিল না। কিন্তু ওষুধপত্র অনেক বের হয়ে গেছে। আমরা যে বলেন ফেভিপিরাভির বলেন, কন্ট্রোভার্সি আছে, আমি কন্ট্রোভার্সি চাচ্ছি না, স্পেসিফিক ড্রাগ নাই এটা সত্য, কিন্তু সাপোর্টিভ ট্রিটমেন্ট কিন্তু আমাদের রয়ে গেছে। রেমডিসিভির দেই আমরা, ফেভিপিরাভির দেই, ডেক্সামেথাসোন আছে, শুরুতে অনেকে প্লাজমা দিত, এরকম আরও অনেক ট্রিটমেন্ট কিন্তু রয়ে গেছে। আমরা কিন্তু পাচ্ছি, আমাদের পৃথিবীর অন্যান্য দেশে যা পাওয়া যায় সব কিছু কিন্তু আমাদের। তার মানে যত দিন যাচ্ছে নতুন নতুন তথ্য পাচ্ছি, নতুন নতুন ওষুধ। এই যে হাই ফ্লুক্সিস আমরা কি চিনতাম? এই যে আমরা যে পিপিই পড়তাম, এখানে চাঁদের দেশে যাওয়ার মতো পোশাক, তাই তো, যুদ্ধক্ষেত্রে একটা পোশাক, তাই না? এটিকে আমরা কোনদিন করি নাই তো, কিন্তু আমরা করে ফেলছি, শিখছি। শুরু থেকে আমরা এসব জানতাম, আমরা 2-1 ডাক্তার হয়তো জানতাম কোয়ারেন্টিন কাকে বলে, আইসোলেশন কাকে বলে, তারপরে ধরেন এই ধরনের যে জিনিসগুলা, এগুলো তো আমরা নতুন নতুন শিখছি এগুলো, তাই না? এই টার্মগুলো তো করোনাই আমাদেরকে শেখায়। কোয়ারেন্টাইন মানুষ জানতো না, আইসোলেশন চিনতো না, তাই
লকডাউন আবার কি আমরা জানতাম? প্রথম তো দেখলাম চায়নাতে যে লকডাউন কাকে বলে ডিসেম্বরে, সেটা আমাদের দেশে আলটিমেটলি হয়তো। যাই হোক, এই টার্মগুলো কিন্তু আমরা অনেক কিছু শিখছি, এখনও শিখছি, ভবিষ্যতে অবশ্যই আশাবাদী এবং অবশ্যই কার্যকরী মেডিসিন তো বের হবেই। ভ্যাকসিনের ব্যাপারে আমি কথাটা পরে বলছি, তবে আপনার ওই প্রশ্নের জবাবটা বাকি রইল আমার। যে কোভিড কিন্তু আমাদেরকে সর্বদিক দিয়ে সর্বশান্ত করছে। আমাদের রাজনৈতিক বলেন, ধর্মীয় বলেন, সাংস্কৃতিক বলেন, অর্থনৈতিক বলেন, তারপরে সামাজিক জীবন বলেন, সব কিছু তো লণ্ডভণ্ড। শুধু তাই না, কোভিড আক্রান্ত ব্যক্তি 80% কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। এমনিতে বলতে সিমটোমেটিক সাপোর্টিভ দিয়ে 10-20% লোকের হসপিটাল যেতে হয়, তার 1 to 5% হয়তো আইসিইউ বা ভেন্টিলেশন এগুলো কিন্তু লাগে, এটা ঠিক। 80% কিন্তু ঘরে বসে এমনি বসতে হলে ভালো হয়ে যাবে, এটা সত্য। কিন্তু তারপরেও আমাদের তো ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে, এটা তো সত্য। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি, এই কোভিড আক্রান্ত হলো, ভালো হয়ে গেলাম, আপনার কোভিড কিন্তু পিছু ছাড়ছে না। তার মানেটা হলো কোভিডের পরেও কিছু কিছু পোস্ট কোভিড কমপ্লিকেশন বলে, পোস্ট কোভিড জটিলতা, এটা কিন্তু অনেকের মধ্যে আমরা পাচ্ছি। যেমন আমি দু একটা এক্সাম্পল দিই, এটা তো একটা ভাইরাস। যে কোনো ভাইরাস ভালো হয়ে গেলে দুর্বল লাগে, টায়ার্ড লাগে, ক্লান্তি, মাথা ঘোরা, দুর্বল, রুচি নাই, দুঃস্বপ্ন দেখে, ডিপ্রেশন, টেনশন, এংজাইটি, এই ধরনের একটা হতে পারে। ব্রেনে স্ট্রোক করতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, লাঙে এম্বোলিজম বলে এটা করতে পারে, ব্লাডে ডিআইসি করতে পারে, এগুলো কিন্তু হচ্ছে। ইভেন কারো হাই ব্লাড প্রেশার ছিল না, দেখে তার হাই ব্লাড প্রেশার হচ্ছে, ডায়াবেটিস ছিল না, তার ডায়াবেটিস হচ্ছে। এই ধরনের জটিলতা কিন্তু কিছু রোগীর আমরা পাচ্ছি, যদিও মেজরিটিটা ডেঞ্জারাস না। 3 থেকে 6 সপ্তাহের মধ্যে অনেকেই ভালো হয়ে যায়। তার মানেটা হলো কোভিড তো আপনার পিছু ছাড়ছে না। আর অন্যান্য রোগের কথাগুলো সে তো বললেন, অন্যান্য রোগের তো শুরুতে অনেক কষ্ট করছে রোগীরা। কোনো নন কমিউনিকেবল ক্রনিক রোগী কত রোগী আছে না, হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কিডনির রোগী, লিভারের রোগী, স্ট্রোকের রোগী, তারা কিন্তু প্রপার ট্রিটমেন্ট পাচ্ছিল না শুরুতে। এই কিন্তু অস্বীকার উপায় নেই। ইভেন অনেক হাসপাতালে গেছে, কোভিড টেস্ট না গেলে ভর্তি করবে না, নিবে না, ওরা ফেরত দিচ্ছে। ওখান থেকে আরেক জায়গায় গেছে, ঘুরতে ঘুরতে মারা গেছে রোগী, অ্যাম্বুলেন্সে মারা গেছে, এরকম ঘটনা কিন্তু ঘটছে। কিন্তু সেই দুর্যোগ কিন্তু আমরা কাটিয়ে উঠছি। ইভেন শুরুতে দেখেন সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা যতটুকু হতো, প্রাইভেট তো কেউ এগিয়ে আসে নাই। অনেক প্রাইভেট তো কোভিডকে ভর্তি করতো না, তাই এটা তো সত্য। কোভিড পাইলেই না, এটা ভর্তি করা যাবে না, কারণ কেউ ছড়ানোর ঝুঁকি নেয় না। সে হসপিটালে যে আরও কতজনকে ছড়াবে, নিজেরা কত রকম ভয় তো ছিল। এরপরে যখন তারা এসেছে অনেক বেশি বাণিজ্যিক মানসিকতা নিয়ে, সেটা একটা সাইড। কিন্তু এখন এটা তো সত্য যে আমরা সরকারি বলেন, বেসরকারি বলেন, বেসরকারি দেন 60-70% প্রাইভেট হসপিটাল কিন্তু ভালোভাবে চিকিৎসা দিচ্ছে, তারা সরকারিও দিচ্ছে, বেসরকারিতে। বাণিজ্যের না হয় এটা নয়, একটু কন্ট্রোভার্সি না, আমি পরেই বলি। কিন্তু প্রথম তো দেয়ই নাই, কোনো চিকিৎসাই তো পায়নি মানুষ। স্ট্রোকের রোগী ভর্তি করতো না, হার্ট অ্যাটাক করছে কিছুই করতো না, এখানে ইমার্জেন্সি ছাড়া। কারণ ডাক্তারও ব্যস্ত ছিল, আর ডাক্তারও তো ভয়ও ছিল, এটা তো সত্য। যেমন ডাক্তার হিসেবে ডাক্তার, নার্স বলেন বা স্বাস্থ্যকর্মী, একটা রোগী করোনা তো আমরা নতুন রোগ জানতাম তো না, আমরা তো ভয় পাইতামই। আমাদের বিরুদ্ধে কমপ্লেনের তো শেষ নাই, ডাক্তার কাছে যায় না, রোগীর গায়ে হাত দেয় না, নার্সরা ওই ওষুধ ছুঁড়ে মেরে বেডে দিত, এই যে ওয়ার্ড বয় বা যারা যে খাওয়া দিত রোগীর ওই গেটের কাছে রেখে যেত, রুগী কষ্ট করে নেই নেই, এরকম ঘটনা কিন্তু ঘটছে। কিন্তু এই দুর্যোগ কিন্তু আমরা কাটিয়ে উঠছি। আমি মনে করি যে আমাদের ডাক্তার, বিশেষ করে আমি আমাদের দেশের কথাই বলছি, আমাদের ডাক্তাররা, আমাদের নার্সরা, আমাদের স্বাস্থ্যকর্মীরা, আমরা কিন্তু যথাযথভাবে চিকিৎসা দিতে পারছি, এবং আমাদের যথেষ্ট দক্ষতা বলেন, অভিজ্ঞতা বলেন, এগুলো কিন্তু আমরা অর্জন করতে করছি কিন্তু আমরা ওষুধপত্র যা দেওয়ার দিচ্ছি। এবং আপনি খুব যদি খেয়াল করে দেখেন, আমেরিকার মতো দেশের লোক সমত কত 5 লাখ মতো ছাড়া গেছে আরও, তাই না? আমাদের এখনও কিন্তু 7,000 কতজন। আমরা কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট যে দিচ্ছি, কিন্তু দিচ্ছি। হয়তো আমাদের সীমাবদ্ধতা আছে, কারণ ছোটো দেশ, 17 কোটি মানুষ, সবার স্বাস্থ্য সেবা দেওয়া তো হয়তো সম্ভব হয়ে ওঠে না। যে যেমন আইসিইউ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, চাইলেই তো পারা যায়। আইসিইউ তো একটা সেট আপ, এটা একটা বড় রুম লাগবে, এখানে তো ম্যান পাওয়ার তো লাগবে, অ্যানাস্থেটিক লাগবে, যন্ত্রপাতি লাগবে, ট্রেন নার্স লাগবে, ট্রেন লোক, এগুলো তো চাইলে কিন্তু তারা আরও করে পারা যায় না। শুরুতে এগুলোর যথেষ্ট ক্রাইসিস ছিল, সেগুলো কিন্তু আমরা অনেকটা কিন্তু ওভারকাম করে আসছে এখন পর্যন্ত। যদিও এখনও ক্রাইসিস কাটে নাই, এরকম কমপ্লেন তো আমাদের আগেও ছিল, করোনার আগেও তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ছিল। যুক্তরাষ্ট্রেও ছিল, নিউ ইয়র্কের মতো জায়গায় কত মারা গেছে না। আমার পরিচিত ডাক্তার, আমার জানা আছে বাঙালি ডাক্তার, 3 দিন 4 দিন ঘুরতে এসে নিউ ইয়র্কের মতো জায়গায় বেড পায় নাই, মারা গেছে উনি। আমি জানি, তাকে চিনি, কিডনি রোগী উনি, কিডনি ট্রান্সপ্লান্ট করা ছিল, তাকে ওরা ঘোরাইছে, স্টে ইন দ্য হাউস, স্টে ইন দ্য ঘরে, এরকম ঘটনা কিন্তু ঘটছে। এটা শুধু আমাদের দেশেই না, শুধু তাই না, অব্যবস্থা সারা পৃথিবীতে হয়েছে। আপনার মনে আছে ইটালির কথা? এটাতে লোক সংখ্যা কত? এখন তো 6 কোটি, আমাদের চেয়ে তো কম। ওদের স্বাস্থ্যব্যবস্থা আমাদের চেয়ে তো খারাপ না। প্রধানমন্ত্রী কি বলছিলেন?
একেবারে ফেইলিউর হয় বা ব্যর্থতা বলেন বা ফ্রাস্ট্রেশন বলেন বা ডিপ্রেশন বলেন, এখন আমাদেরকে আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে। আমরা আর পারছি না, কিন্তু বলছি এটা কিন্তু নতুন কথা নয়। সুতরাং এটা একটা অব্যবস্থা কিন্তু সারা পৃথিবীতেই গেছে। তা আমি মনে করি তো আমরা এগুলো কাটিয়ে উঠছি, আগামী দিনগুলোতে আরও সুন্দরভাবে আমরা কাটিয়ে উঠবো। বিশেষ করে ভ্যাকসিন যখন আসবে, অবশ্যই এসে যাচ্ছে মনে হয় দ্রুত, আমরা তো আশাবাদী জানুয়ারির মধ্যে আমাদের দেশেও ভ্যাকসিন আমরা পেয়ে যাবো আর কি। তাতে হয়তো এই সংকট থেকে অনেকটা আমরা এখানে 100% হয়তো পাবো না, মুক্ত হতে হয়, তাও তো অনেকটা কাটিয়ে উঠবে বলে আমরা ভ্যাকসিন নিয়ে পরবর্তীতে আরো আলোচনা করতে পারবো। আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির পর এসে আমরা ভ্যাকসিন নিয়ে মূলত আলোচনাটা এগিয়ে নেব। বিরতি নিয়ে আবার ফিরছি। আর দর্শক, ইভালি 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, ইভালি 21 রাতে আবার স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় করোনার বার্তা। আমরা শুরুতেই করোনা নিয়ে আলোচনাটা বেশ খানিকটা এগিয়েছি। এখন এই পর্যায়ে আমরা ভ্যাকসিন নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডাক্তার ফরহাদ আলী খান, তিনি সুইডেন থেকে যুক্ত আছেন। ফরহাদ ভাই, আপনার কাছে জানতে চাইবো যে সুইডেনে তো ভ্যাকসিনেশনটা শুরু হয়েছে, সেখানে আসলে পদ্ধতিটা কি এবং সেখানে কোন ভ্যাকসিনটা আসলে নেওয়া হচ্ছে বা প্রয়োগ করা হচ্ছে? ধন্যবাদ। আপনারা হয়তো জানেন যে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি, যেটা ইউরোপিয়ান ইউনিয়নের ড্রাগ কন্ট্রোল অথরিটি, তারা যখন গত 21শে ডিসেম্বর বায়োনটেক ফাইজারের ভ্যাকসিন অ্যাপ্রুভ করলো, এরপর তারা সব দেশকেই তাদের জনসংখ্যা অনুযায়ী ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন শুরু করে দিয়েছে এবং সুইডেনেও সাপ্তাহিকভাবে ভ্যাকসিন আসছে এবং আজকে সুইডেনে প্রথম ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। আপনার একজন ভদ্রমহিলা, তার বয়স 91, বোনবির, তাকে দিয়ে শুরু হয়েছে। তবে এখানকার ভ্যাকসিনের জন্য যে প্ল্যানগুলো হচ্ছে, সুইডেন যদিও ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে এ পর্যন্ত প্রায় 4টি বড় বড় কোম্পানির সাথে চুক্তি করেছে এবং ইউরোপিয়ান ইউনিয়নে প্রায় তারা 6টি কোম্পানির সাথে চুক্তি করেছে, যারা তিনটি কোম্পানি যাদের অ্যাপ্রুভাল প্রসেস রয়েছে, যেমন মডার্না এবং ফাইজার বায়োনটেক এবং অ্যাস্ট্রাজেনেকা, যাদের এই সপ্তাহের মধ্যে অ্যাপ্রুভ হওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি আরো 3টি কোম্পানির সাথে চুক্তি করেছে, জিএসকে, তারপর নোভ্যাক্স, অন্যান্যদের সাথে। তাদের কারণ হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় 2 বিলিয়নের মতো ভ্যাকসিন চুক্তি করেছে এবং এগুলো সবগুলো দেশকেই, ইউ কান্ট্রিগুলোকে তারা ডিস্ট্রিবিউট করবে। এখন প্রত্যেকটি দেশেই আপনার ভ্যাকসিনের ব্যাপারে যে কথাটা, সুইডেনে এই ভ্যাকসিন নিয়ে প্ল্যানিং করা হচ্ছে অনেকদিন ধরেই এবং এখানে একজন ব্যক্তিকে তাকে ভ্যাকসিনের দায়িত্বের জন্য ভ্যাকসিন কোঅর্ডিনেটর, ন্যাশনাল কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে এবং এখানে প্রায়োরিটি বেস করা হয়েছে যে যারা সবচেয়ে বেশি আক্রান্ত হলে তাদের মৃত্যুর হার সংখ্যা রিস্ক বেশি, তাদেরকে প্রথম প্রায়োরিটি রাখা হয়েছে ফেজ 1-এ। এখানে বয়স ভিত্তিক ভাবে করা হয়েছে এবং যারা আপনার বিভিন্ন ধরেন যে প্রথম ফেজে করা হয়েছে যারা ধরেন স্পেশাল নার্সিং হোমে রয়েছেন, যাদের বয়স বেশি, অথবা যাদের বাড়িতে আপনার এটাকে বলে সিটিং হোম কেয়ার, তাদেরকে করা হয়েছে। যারা ওল্ডার হোমে আছে তাদের করা হয়েছে, তাদের এই ফেজ 1-এ রাখা হয়েছে। এরপর ফেজ 2-3-তে যারা যাদের বয়স 70 আপ অথবা তার থেকে বেশি এবং যাদের অন্যান্য হেলথ কেয়ার সাথে যোগাযোগ আছে, প্লাস হেলথ কেয়ার ওয়ার্কারদের করা হয়েছে, তাদেরকে দেওয়া হবে। পাশাপাশি অন্য গ্রুপ যাদের বয়স 18 থেকে 69 কিন্তু তাদের অন্যান্য রিস্ক গ্রুপ হিসাবে তাদের কাউন্ট করা হয়, যাদের অন্যান্য ডিজিজ রয়েছে এবং যারা বিভিন্ন এই ধরনের রোগী নিয়ে কাজ করেন। কাজেই 4টি গ্রুপে ভাগ করে এটা দেওয়া হবে এবং সুইডেনের সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। এটাই সুইডেনের নিয়ম এবং এটাই এখানকার পাবলিক হেলথ অথরিটি এটা সবাইকে আশ্বস্ত করেছে। কাজেই এখন যেটা শুরু হয়েছে, ভ্যাকসিন যে প্রসেস শুরু হয়েছে, যে প্রতি সপ্তাহে 80,000-90,000 লোককে ভ্যাকসিন দেওয়া হবে, এভাবে প্ল্যান করে হয়তো আগামী জুলাই সামারের মধ্যে সবাইকে ভ্যাকসিন আওতা নিয়ে আসার প্ল্যান করা হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা শুনেছেন ফাইজার ভ্যাকসিনের এটা আসলে খুব স্পেশালাইজড ভ্যাকসিন, এটা স্পেশাল কেয়ারের মাধ্যমে দিতে হয়। এদের আপনার এটার যে কি বলে সাপ্লাই চেইন, যেটা আর কি, যেখানে সংরক্ষণ এবং সরবরাহটা নিয়ে এটা নিয়ে এই জন্য একটু এটা স্লো যাবে, কিন্তু যখন অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা চলে আসবে এখানে, তখন হয়তো আরো। সেটার কি অবস্থা? আপনি তো অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে আছেন, সেটার কি অবস্থা? বা ইউরোপে আমরা শুনেছি যে এটা লন্ডনে হয়তো আগামী 4 তারিখ থেকেই শুরু হবে, এরকম একটি খবর হয়তো আমরা জেনেছি। জি,
এখন ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউকে যে MHRA বলে, তাদের যে ড্রাগ হেলথ অথরিটি, তাদের মাধ্যমে আপনারা শুনেছেন যে এই দুটো ভ্যাকসিন, মডার্না এবং ফাইজারের ভ্যাকসিন, আপনার এটাকে বলে আপনার কন্ডিশনাল মার্কেটিং অথরাইজেশনের মাধ্যমে অলরেডি অ্যাপ্রুভ করা হয়েছে, এবং আমাদের ভ্যাকসিনটাও এই সপ্তাহেই অ্যাপ্রুভাল হওয়ার একটা আশা করা যাচ্ছে, এবং এই ব্যাপারে আলোচনা চলছে। আমার ধারণা যে এই সপ্তাহের মধ্যে, এই বছরের নতুন বছরের আগে এটার অ্যাপ্রুভাল নিউজ আসবে, এবং সেক্ষেত্রে নিউজ আসার সাথে সাথে মনে করেন সবগুলো দেশই কিন্তু এই ভ্যাকসিনের যে ভ্যাকসিনেশন যে প্রোগ্রামগুলো ইমপ্লিমেন্ট করা, ভ্যাকসিন চালু করার ব্যাপারে সবগুলো দেশই প্রস্তুত রয়েছে। কাজে এই ব্যাপারে আমরা আশাবাদী এই সপ্তাহের মধ্যে আমরা হয়তো সুখবর পাবো ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি, যেটা EMA, তাদের কাছ থেকে। জি, আর একটি বিষয় জানতে চাইবো যে এই যে মডার্না এবং অন্য যে দুটি ভ্যাকসিন এসেছে, তারা দাবি করছে যে তারা 90% উপরে কার্যকর। আপনাদের দাবিটা কি? আপনাদের ভ্যাকসিনটা কতটা কার্যকর? এখানে যেটা আমাদের যেটা বলা হয় যে ইট ইজ দ্য ফাইট এগেইনস্ট কোভিড-19, নট বিটুইন কোম্পানিজ, তাই না? কোম্পানির মধ্যে যুদ্ধ না, এখানে হচ্ছে কোভিড-19 এগেইনস্ট যুদ্ধ। এখন ভ্যাকসিনের যে এফিকেসি যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে যে ও দুটো কোম্পানির ভ্যাকসিনের 90% এর বেশি তাদের এফিকাসি বলা হয়েছে, কিন্তু এখানে AstraZeneca ভ্যাকসিনের যে দুইটা টাইপের ডোজের, একটা সিঙ্গেল ডোজ এবং ফলো আপ ডোজ, মানে হাফ ডোজ এবং ফুল ডোজ বলা হয় প্রথম ডোজটা, আর একটা হচ্ছে যে ফুল ডোজ দুইভাবে করা হয়েছে। যাদেরকে অর্ধেক ডোজ দেওয়া হয়েছে প্রথমবার এবং সেকেন্ড ডোজ দেওয়া হয়েছে ফুল ডোজ, তাদের ওখানে 90% বেশি এফিকাসি পাওয়া গিয়েছে। হয়তো বিজ্ঞানীরা বা অথরিটি এটাকে রিকমেন্ড করবে, আর যদি অ্যাভারেজে করা হয় তাহলে দেখা যাচ্ছে 70% এফিকাসি। এখন US FDA যে গাইডলাইন দিয়েছিল, সেখানে বলা হয়েছিল যে ভ্যাকসিন যদি 50% এফিকাসি শো করে, তাহলেই সেটা হবে অ্যাকসেপ্টেবল লেভেল। এখন একটা ভ্যাকসিনের কতগুলো জিনিস আপনার চেষ্টা করবেন পাবলিক হেলথ পার্সপেক্টিভে, এটার কস্ট বেনিফিট অ্যানালাইসিস করি আমরা, একটা রিস্ক বেনিফিট অ্যানালাইসিস, যে এটা রিস্ক কতখানি, বেনিফিট কতখানি, একটা হচ্ছে যে কস্ট কতখানি আপনি ব্যয় করবেন এবং এটা বেনিফিট কি পাবেন। এখন অন্য দুটো ভ্যাকসিনের সাথে এটা তুলনা করলে মনে করেন যে কতগুলো জিনিস কমন জিনিস, মনে করেন যে প্রথম কথা হচ্ছে যে ভ্যাকসিনটাকে সেফ কিনা, এটা অবশ্যই সেফ, 3টা ভ্যাকসিনই সেফ বলা চলে। সেকেন্ড কথা হচ্ছে যে এগুলোর এফিকাসি কত, এখানে একটু প্রশ্ন রয়েছে যে কারো বেশি কারো কম, কিন্তু অ্যাবাভ থ্রেশহোল্ড লেভেল 50% বলা হয়েছে। আর যেটা আপনার কোভিড-19 এ যেটা আপনার বিভিন্ন রকম যে কোয়ান্টিফাই করা হয়েছে, যে আপনার আমরা বলি রিপ্রোডাকশন রেট বা হার্ড ইমিউনিটি গ্রো করার জন্য আমাদের কি পরিমাণ লোকের ইমিউনিটি ডেভেলপ করাতে হবে, সেক্ষেত্রে আমাদের ধারণা করছে 60 to 70% ধরা হয়েছিল, সেক্ষেত্রে এটা ওই লেভেলে রয়েছে। এখন থার্ড যেটা হচ্ছে যে এই ভ্যাকসিনগুলোর ইমিউনোজেনিসিটি, যেটা কতখানি অ্যান্টিবডি তারা ডেভেলপ করতে পারে, এটা কিন্তু সবগুলির প্রায় একই সমান। এবং আরেকটা হচ্ছে যে আপনি যেটা বললেন সংরক্ষণ এবং সরবরাহ, সেক্ষেত্রে এই ভ্যাকসিনের অনেক অ্যাডভান্টেজ রয়েছে। আমি এটাকে বলবো এটা গরিবের ভ্যাকসিন, কারণ কি এই ভ্যাকসিনটি মাত্র $2 থেকে $3 আপনি কেনা যাবে, এবং এটা অ্যাডমিনিস্ট্রেশন করা খুব ইজি, সরবরাহ করা ইজি, আপনার বাসার নর্মাল ফ্রিজ টেম্পারেচার এটা প্রিজার্ভ করা যাবে অনেকদিন। কাজে আমি বলবো যে এটার কস্ট বেনিফিট অনেক বেশি অন্য দুটো ভ্যাকসিনের থেকে। পাশাপাশি এটা মাস প্রোডাকশনের জন্য অলরেডি 3 বিলিয়ন ডোজ, 300 কোটি ডোজের জন্য অলরেডি তারা রেডি। কাজে এই ভ্যাকসিনটা যদি অ্যাপ্রুভাল হয়, তখন কিন্তু আপনার সারা বিশ্বের মানুষের, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর, দরিদ্র দেশগুলোর জন্য এটা একটা মহৌষধ হিসেবে কাজ করবে। আর অন্য দুটো ভ্যাকসিনে যেটা হচ্ছে যে তাদের কস্ট অনেক হাই, পাশাপাশি সংরক্ষণের ব্যাপার যে -70 to -80 ডিগ্রি সেলসিয়াসে রাখতে, -20 ডিগ্রি রাখতে, মডার্না ওটা -70 ডিগ্রি, এটা অনেক হাই। সেক্ষেত্রে সাপ্লাই চেনটা মেনটেন করা খুব কঠিন হবে আমাদের দেশের মতো, যেখানে অনেক কিছু নতুন করে তৈরি করতে হবে। কাজে এইগুলো চিন্তা করলে আমি মনে করি যে এইটার অনেকটা অ্যাডভান্টেজ রয়েছে, কিন্তু ডিপেন্ড করে যে আপনার বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলোর সক্ষমতা বেশি, অর্থনৈতিক সক্ষমতা রয়েছে, তারা এটা ম্যানেজ করতে পারবে, কিন্তু এশিয়ান দেশগুলোর জন্য হয়তো এটা টাফ হবে অন্য দুটো ভ্যাকসিন নিয়ে। আমার পক্ষে কাউকে রিকমেন্ড করা সম্ভব না কোনটা ভ্যাকসিন বেটার এবার ওয়ার্ডস, কিন্তু আপনার যদি 6টা ক্রাইটেরিয়া দেখেন, যে সেফটি প্রথম কথা, এফিকাসি, ইমিউনোজেনিসিটি, এরপর আপনি ভাবেন যে সাপ্লাই এবং অ্যাডমিনিস্ট্রেশন, আর সিক্স যেটা ক্রাইটেরিয়া ডিউরেশন। এখন এই 3টে ভ্যাকসিন বা যেগুলো ভ্যাকসিনগুলো অলরেডি ট্রায়াল হয়েছে, সেখানে কেউ বলতে পারে না যে কতদিন ডিউরেশন আছে এটার অ্যান্টিবডি বডিতে থাকবে। অনেকে এক্সপেক্ট করছে যে 3 থেকে 6 মাস, 1 বছর থাকবে। কাজেই এটা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে প্রত্যেকটা ভ্যাকসিনেরই, সে ব্যাপারে অনেকেই সন্দিহান। কিন্তু একটা জিনিস আমি আশ্বস্ত করতে চাই যে সবগুলো ভ্যাকসিন যেগুলো ডেভেলপ হচ্ছে বা 3টি ভ্যাকসিনের কথা এখানে আলোচনা হচ্ছে, এগুলোর কোনোটিরই কিন্তু মেজর কোনো অ্যাডভার্স সাইড এফেক্ট নেই। কাজেই
আমার মনে হয় যে জনগণ নিশ্চিন্তে ভ্যাকসিনটা গ্রহণ করতে পারে। এবং এটা নিয়ে কোনো প্রোপাগান্ডা হলে, যে অনেক কিছু আলাপ হচ্ছে যে এটা ভ্যাকসিনের যে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস আলাপ হচ্ছে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে কথা বলা হচ্ছে, এগুলো করে মানুষকে বিভ্রান্ত করার সুযোগ নেই। এই ভ্যাকসিনগুলো অবশ্যই কার্যকরী এবং অবশ্যই এটা সেফ। এখন আমাদের দরকার হচ্ছে যে সুস্থ একটা ভ্যাকসিন পলিসি করে সবাইকে সমানভাবে বিতরণ করা, যাতে এটা নিয়ে আমাদের কোনো অব্যবস্থাপনা না হয়। জি, সেটা আমাদেরকে সময় পেলে হয়তো আপনার কাছে আবার আসবো। আমি যেতে চাই অধ্যাপক ডাক্তার এফবিএম আব্দুল্লাহর কাছে। স্যার, আপনি শুনছিলেন যে সুইডেনে কিভাবে কাদেরকে আগে দেওয়া হবে, মানে তারা একটা প্ল্যান করছে। আমাদের স্যার প্ল্যানটা কি হবে? ধন্যবাদ। এটা আমি বিভিন্ন সময় কিন্তু একটা কথা বলছি, যেমন আমাদের দেশে ধরেন, আমার দেশের কথাই বলে লোক সংখ্যা 17 কোটি, তাই তো 17 কোটি করে একসঙ্গে দেওয়া তো সম্ভব না, দরকারও না, আর অনেকে দিতেই হবে না। এটা আমি কেন দিতে হবে তাও পরে এক্সপ্লেন করছি। প্রথম কথা হলো, আমি যেটা মনে করি যে আমি কতগুলো আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি এবং অথরিটিগুলো চিন্তা ভাবনা করছে, আমাদেরকে একসঙ্গে তো আমরা পর্যায়ক্রমে প্রায়োরিটি অনুযায়ী বা যাদের জরুরি বেশি, এই হিসেবে যদি আমরা প্রায়োরিটি ঠিক করে নেই, যে আমরা তো নিশ্চয়ই পাচ্ছি যে পাচ্ছি, কিন্তু সেটা আমরা ঠিক করে নিতে হবে। অক্সফোর্ডের ভ্যাকসিনটা পাচ্ছি, আমরা আশা করছি কোভ্যাক্স সেটাও পাচ্ছি, কিন্তু একসাথে 17 কোটি দেওয়ার দরকারও নাই, পাবো না, সম্ভব না। পর্যায়ক্রমে দিতে হবে, প্রায়োরিটি যাদের অগ্রাধিকার ভিত্তিতে, যাদের আগে জরুরি। যেমন আমি ব্যক্তিগত কতগুলো মতামত দিছি। এক নম্বর হলো যারা ফ্রন্টলাইন ফাইটার, আমরা 1 নম্বর হলে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, নার্স, ইভেন হাসপাতালে যত রকমের কর্মী আছে, 3য় শ্রেণী, 4th শ্রেণী, ওয়ার্ড বয়, আদার সবাই যারা হাসপাতাল কর্মী, তা তো করোনার ফাঁসে আমরা যুদ্ধ করছি, তাদেরকে 1 নম্বর করে লিস্ট করে রাখা হোক এখন থেকেই, তাহলে সবাই পেয়ে যাবে 1 নম্বর। 2 নম্বরে আমি যেটা মনে করছি, নিরাপত্তা কর্মী যারা পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, তাদের কিন্তু নিরাপত্তার স্বার্থে বিভিন্ন জায়গায় যেতে হয়, ঘুরতে হয় রাস্তাঘাটে, বিভিন্ন কারণে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে, তারাও কিন্তু আমি মনে করি ফ্রন্টলাইন ফাইটার, তাদেরকেও কিন্তু এটার আওতায় আনা উচিত। 3য় আমি যেটা মনে করি, আমাদের সাংবাদিক ভাই যারা মিডিয়া কর্মী, যেমন আপনারা যে মিডিয়াতে এত প্রচার করে জনগণকে সচেতন করে তুলছেন, জনগণকে প্রচার করছেন, করোনার বিভিন্ন তার ভালো মন্দ সব বোঝাচ্ছেন, তো এবং অনেক সময় তো বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা তো সংবাদ কালেক্ট করছে, তারাও কিন্তু ফ্রন্ট, আমি তাদেরকেও বোধহয় লিস্টে আনা উচিত। এবং যেটা ফাইনালি বলতে চাচ্ছি আমি, যাদের ঝুঁকির মধ্যে বেশি সবচেয়ে, যেমন বয়স্ক যারা 60-এর উপরে কোমরবিডিটি আছে, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ট্রোক, হার্ট, কিডনি, এই ধরনের, তাদের তো সংক্রমণের ঝুঁকিও বেশি, তাদের মৃত্যুর ঝুঁকি, এই একটা গ্রুপ। এইভাবে যদি আমরা গ্রুপ করে এখনই প্রায়োরিটি ভিত্তিতে আমরা যদি একটা এরকম তালিকা করে রাখি, তাহলে আমরা পর্যায়ক্রমে দিব, দিয়ে তারপরে অন্যদেরকে দিব, তারা হরকত তো দরকার নাই। কিন্তু এরকম প্ল্যান কি অবশ্যই করছি, আমরা অবশ্যই করছি, নাকি আমরা শুরুতে যেমন দেখেছি যে ডাক্তারদের জন্য মাস্ক এসেছে, সেটা ইউনূস সাহেব পরে আছেন, সেটা না, শুরুতে তো একটা কথা তো আমি স্বীকার করলাম একটু আগেও, যে একটু বিভ্রান্তি তো আমাদের ছিল, আমরা অনেকে জানতাম না মার্চের দিকে বা এপ্রিলের দিকে, যেটা বললেন, কেন মার্চ শুধু তো পিপি শুধু না, পিপি নিম্নমানের, নিম্ন কোয়ালিটি মাছ আজে বাজে, এরকম তো শুনছি, এটা তো সত্য। এই ক্ষেত্রে এখনই যদি প্ল্যান না করা হয়, তাহলে তো সেটাও আমি হতে পারে, এই বলটাই বলছি যে এটা করা উচিত এখন থেকে। আমরা যদি এটা মোটামুটি এটা রাফ প্ল্যান করে রাখি, নাহলে তো হজবরল অবস্থা শুরু হবে। কারণ ভ্যাকসিন নিয়ে আমার যা ধারণা, কিছু বাণিজ্য হবে, কিছু রাজনীতি হবে, কিছু ডিপ্লোমেসি হবে, কিছু কূটনীতি হবে, কিন্তু হইতেই পারে। কিন্তু আমাদেরকে এগুলো ওভারকাম করে কিন্তু চলতে হবে। আমরা যত কথা বলি, 100কে 17 কোটি লোককে আমরা কেউ দিতে পারবো না, সম্ভব না। সুতরাং আমরা প্রায়োরিটিটা লিস্টে করে রাখবো, এর মধ্যে যদি ম্যাক্সিমাম দিতে পারি, তাতেও কিন্তু কার্যকর। আর এটা তো পর্যায়ক্রমে দিতে, একবার তো সম্ভব না। আরেকটা কথা আমি প্রায়ই বলছি, ভ্যাকসিনের ব্যাপারে আমাদের কোথাও জিনিস খেয়াল রাখতে হবে, ভ্যাকসিনের জন্য অবশ্যই কার্যকরী হয়, ইফেক্টিভ, পার্শ্ব প্রতিক্রিয়াহীন যেন না থাকে, এবং অ্যাফোর্ডেবল, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে। ডক্টর ফরাদ যে কথাটা বলছেন, যে অক্সফোর্ড বা যে অ্যাস্ট্রন যে কথা বলছেন, আমার কাছে তুলনামূলক হয় এটা সবচেয়ে বোধহয় সস্তা। এবং তারা শুরুতে কিন্তু ডিক্লারেশন দিচ্ছে যে 1 কাপ কফির দামে এটা পাওয়া যাবে, যদি 2টা ডোজ দিতে হয় আমাদের প্রায় 1000 টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে। সুতরাং এটা আমার জন্য ভালো, কার্যকরী হতে হবে, পার্শ্ব প্রতিক্রিয়া হতে হবে, এবং যেন আমাদের ক্রয় ক্ষমতা, যদি আমাদের গভর্নমেন্ট যদি বিনা পয়সায় দেয়, কোভ্যাক্স থেকে হয়তো পাবে, গ্যাভিক্স থেকে অনেক কিছু পাবে, তো $2 হলে তো সেটা 160 টাকা, যে টাকাটা আমাদের জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে যেন হয় না, আমরা যদি এমনি পেয়ে যাই তাহলে তো ভালো, কিন্তু তারপরেও জন্য আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর ভ্যাকসিনের ব্যাপারে আরও কয়েকটা কাজ আমাদের এখনই করছে অলরেডি। আমাদের কালেকশন কীভাবে করতে হবে, 1 নম্বর,
কালেকশন তো লাগবে এবং কিভাবে সেটা সংরক্ষণ সংগ্রহ লাগবে। করব এবং কিভাবে সংরক্ষণ করব, কিভাবে বিতরণ করব। সংরক্ষণ বিতরণে আরো ব্যাপার আছে, শুধু ঢাকা শহর না, গ্রামে গঞ্জে তো দিতে হবে। ওখানে যে ট্রান্সপোর্ট যে গাড়ির মধ্যে নিয়ে ভ্যাকসিনটা দিতে হবে, ওদের মধ্যে তো এটাকে সেফটি তো আমাদের ঠিক করে রাখতে হবে। সংরক্ষণটা অর্থাৎ টেম্পারেচার মেনটেন করা, এটা কিন্তু আমাদেরকে এখনই কাজ করতে হবে। শুধু তাই না, এর সঙ্গে আনুষঙ্গিক কিছু কাজও তো লাগবে। আপনি ইভেন একটা সিরিঞ্জও তো লাগবে, একটা ট্যাপও তো লাগবে, সিম্পল জিনিস কিন্তু করতে তো হবে এবং ম্যান পাওয়ার রেডি করতে হবে না, ভ্যাকসিন তো দিতে হবে। এই লোকগুলোকে কিন্তু আমাদের এখনই তৈরি করতে হবে। আমরা যদি এখন থেকে এগুলো রেডি করে রাখি, দেখা গেল যখনই পেলাম আমরা, কিন্তু টিকাদান কর্মী নেই, হ্যাঁ ম্যান পাওয়ার নাই। সুতরাং আমি তো বলছি এগুলো তো একটু বাস্তব। এগুলো যদি আমরা এখন থেকে রেডি করে রাখি, আশা করি ভ্যাকসিন আমরা পেয়ে যাব। আমাদের জনগণের আশা করি কোনো অসুবিধা হবে না। আমরা যেটা জানছি যে জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলছেন জানুয়ারির মধ্যেই চলে আসবে বা ফেব্রুয়ারির প্রথম দিকে আসবে এবং একসাথে প্রায় 5 কোটি 6 কোটির মতো পেয়ে যাবো। অলরেডি তো অক্সফোর্ডের সঙ্গে যে চুক্তি যেটা হয়েছে যে সিরাম ইনস্টিটিউট ইন্ডিয়ার প্রথম মাসে 50 লাখ, প্রতি মাসে 50 লাখ এটা আছে 3 কোটি ডোজের বোধহয় একটা চুক্তি হয়ে গেছে, 1.5 কোটি লোক পাবে। এছাড়া কোভ্যাক্স থেকে হয়তো আরো পাবো, এর মধ্যে আরো বিভিন্নভাবে কালেকশন শুরু হবে। তা আমাদের যেটা শুরু হচ্ছে এটাও যদি বাস্তবায়িত হয়, আমার মনে হয় না খুব একটা অসুবিধা আমরা পড়বো। আমাদের জনগণ অবশ্যই পাবে। এবং যেটা অক্সফোর্ডের যে ভ্যাকসিন যেটা বললেন, এটা তো $2-3 মধ্যে হলে তো খুব অসুবিধা, 2টা ডোজ লাগবে। সুতরাং এটা তো ভালো এবং এটা টেম্পারেচার মেনটেনের সবচেয়ে জরুরি। এখন যদি এর ভ্যাকসিনে যদি -70 ডিগ্রি রাখতে হয়, সেটা তো আমরা আনতেই পারবো না, আনতেও পারবো না। রাখবো কোথাও ওই জিনিসটা? ওইটা সেট আপ তৈরি করতে আবার কত হাজার কোটি টাকা আবার করতে। সুতরাং আমাদের ওইটার চেয়ে আমি তুলনামূলক মনে করি যে এই অক্সফোর্ডের যেটা বলছেন, এটা বোধহয় তুলনামূলক আমার কাছে মনে হচ্ছে বেটার। সংরক্ষণও সহজ, বিতরণও সহজ, পয়সার দিক থেকে সহজ। আমি মনে করি আমাদের জনগণ এগুলো ব্যবস্থা করবে। আরেকটা কথা খেয়াল রাখতে হবে, সবাই খালি বলে সবসময় 17 কোটি লোকের লাগবে না। যেমন এখনও কিন্তু কম বয়সে 16 বছর নিচে বা বাচ্চাদের কিন্তু এখনও কিন্তু ভ্যাকসিনের জন্য অ্যাডভোকেট করা হয়নি, কারণ বাচ্চাদের ওরকম ট্রায়াল হয় নাই। সুতরাং ছোটবাচ্চাদেরকে আগে দিচ্ছি না আমরা তো প্রায়োরিটি অনুযায়ী যাদের কথা বললাম তাদেরকে আগে দেবো। সেকেন্ড, যেমন প্রেগনেন্ট মহিলা, বাংলাদেশে এখনও আমি আজকে পর্যন্ত জানি 24 লক্ষ মহিলা কিন্তু প্রেগনেন্ট আছে এখনও। সো তাদের তো দেওয়া হবে না এখনো, কারণ এটা তো এখনো কনফার্ম না প্রেগনেন্সিতে কোনো সাইড এফেক্ট হয় কিনা, বাচ্চার কোনো অসুবিধা, এটা এখনো কনফার্ম না। সুতরাং তাদেরকে তো লাগবে, অর্থাৎ সবার ভ্যাকসিন তো একসাথে দরকার নেই আমাদের। সেজন্য আমরা স্টেপ বাই স্টেপ, পর্যায়ক্রমে, প্রায়োরিটি অনুযায়ী, অগ্রাধিকার ভিত্তিতে যদি আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করি, আমার মনে হয় আশা করি ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। আমরা এটা কাজ যেটা আমাদের এই কার্যক্রম আমরা সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো। এবং অনেকে আরেকটা ভয় পাচ্ছে, আবার 2 নম্বরই না হয়, দুর্নীতির তো আমাদের একটা বদনাম আছে। ভ্যাকসিন না দেওয়ার পানি দিয়ে রাখলেন, তাই না, আজে বাজে উল্টাপাল্টা কিছু দিয়ে রাখেন, এসবের বোধহয় সুযোগ বোধহয় কেউ পাবে না, কারণ ভ্যাকসিন তো এটা ওপেন মার্কেটে তো বিক্রি হবে না। আমাদের তো একটা অভিজ্ঞতা হয়েছে যে ভুয়া টেস্ট, সেটা আছে, কিন্তু ভ্যাকসিন তো সরকার বা এই অভিজ্ঞতা থেকেই এই দুর্নীতিটা ঠেকাতে হবে। এই দুর্নীতি রোধ করতে হবে। কথাটা আগেই বলছি, কেউ যেন এই সব চিন্তা ভাবনা না করেন, কারণ আমাদের এই যে বদনাম যে আমাদের এইগুলো আছে, অন্তত মানুষের জীবন মৃত্যুর সঙ্গে তো জড়িত। এই অপকর্ম যেন কেউ আর ভুলেও যেন এই দিকে নজর না দেন। আমি মনে করি এটা কেউ দিবেও না এবং করে সুযোগও করতে পারবে না, কারণ গভর্নমেন্ট তো এটা একটা সোর্স থেকে তো কালেক্ট করবে এবং সেটা এটা আমরা WHO অ্যাপ্রুভ বা ধরে যে গ্যাভি বা ওদের অ্যাপ্রুভ তো বা ইউরোপিয়ার দেশের অ্যাপ্রুভ ভ্যাকসিন আনবে, তো এটা জ্যান রাস্তাঘাটে আপনি পাবেন না। সুতরাং যে ওই তারাই কালেক্ট করবে এবং 2টা ডোজ দিবে, একটা ডোজ এখন দিবে, তার সঙ্গে লেখা থাকবে কত তারিখে কত, সে ওই জায়গা থেকে কিন্তু নিয়ে যাবে, ইচ্ছা মতো যে কোনো দোকানের জায়গা থেকে নিতে পারবে না। সুতরাং আমি মনে করি যে এই জায়গায় বোধহয় দুর্নীতি আশা করি হবে না আর কি। এই প্ল্যানটা হলে নিশ্চয়ই এই দুর্নীতি এখানে আমার ধারণাটা আমি বিশ্বাস করি যে দুর্নীতির সুযোগও নাই, উচিত না। তবে কারো যদি ঘুণাক্ষরে এই ধরনের মাথার মধ্যে থাকে, তারা কিন্তু এই ব্যাপারে যেন একটু সতর্ক হন, যে আর এই অপকর্মের মধ্যে আমাদের এই বদনামগুলো যেন আর না। অন্তত মানুষের জীবন মৃত্যুর সাথে ভ্যাকসিন দিবেন, মানুষকে বাঁচাবেন, সেখানে কয় পয়সাই বা লাভ করবেন। আমি তো একটা কথা বললাম, এটা নিয়ে বাণিজ্য হবে, ডিপ্লোমেসি হবে, কূটনীতি হবে, রাজনীতি হবে, হতে পারে কত রকমের স্টেটমেন্ট বিবৃতি হবে, এসব কিন্তু হবে। কিন্তু এগুলোকে ওভারকাম করেই আমাদেরকে ভ্যাকসিনের কার্যক্রম সুষ্ঠুভাবে যেন চালিয়ে যেতে পারে, এই ব্যাপারে কার্যকরী। এই যে ভ্যাকসিন তো আসবে, আমরা ফরহাদ ভাই বলছিলেন যে এর যে কার্যকারিতা সেটি 1 বছর পর্যন্ত হতে পারে না। এটার ব্যাপারটা হলো কি, এটা এখনো প্রমাণিত না যে আসলে কতদিন। প্রথম কথা হলো যে অনেক কিছু রিসার্চ পর্যায়ে এবং কোনো একটা ম্যাক্সিমাম বোধহয় বলছে 1 ইয়ার পর্যন্ত, কেউ বলছে 9 মাস। তো আসলে তো
ফাইনাল তো আমরা বলতে পারছি না। সেটার সূত্র ধরেই বলছি যে তাহলে তো ভ্যাকসিন সমাধান না। আমরা অনেক কিছু গবেষণা বলছে যে এই করোনার সঙ্গে করোনা হয়তো আরো 10 বছর থাকতে পারে, করোনার সঙ্গে হয়তো আমাদের আজীবন কাটাতে হতে পারে। একেবারেই করোনা যে মুক্ত হব এমনটাও না। ইভেন WHO কিন্তু কিছুদিন আগেও বলছিল যে করোনা হয়তো জীবনও পৃথিবী থেকে যাবে না। আমাদের জীবনযাত্রা, আমাদের জীবিকা, আমাদের সামঞ্জস্য রক্ষা করে হয়তো আমাদের ইভেন অনেক ভাইরাস পৃথিবী থেকে তো যায় নাই। বি ভাইরাস, হেপাটাইটিস বি, সি, এই যে ইনফ্লুয়েঞ্জা বলেন, কত রকমের ভাইরাস, HIV, এগুলো তো আছে। আমরা কিন্তু এদের সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু বাঁচছি, চলছি। হয়তো এমন হতে পারে যে করোনার বেলায় তাই হইতেও পারে, তো বলা তো মুশকিল। তবে অনেক কিছু রিসার্চ পর্যায়ে এই ভ্যাকসিন আসবে, এবং পৃথিবীতে আজ পর্যন্ত যত ভ্যাকসিন আসছে এত দ্রুত অল্প সময়ে এগুলো উঠে পড়ে লাগছে কত সাইন্টিস্ট। এই যে 2020 করোনার, হ্যাঁ 2020 আসলে ইতিহাস। এটা এই যে যেমন করোনা মানুষকে অনেক কিছু পৃথিবীকে বদলে দিয়েছে, ঠিক তেমনি ভাবে এত অল্প সময়ে একদম 1 বছরে একটা ভ্যাকসিন হতে তো নিশ্চয়ই স্যার আপনাদের 10 বছর লেগে যায়। 1 দশকের আগে তো নিশ্চয়ই পাওয়া যায়। এই যে দ্রুত জানতে পারছে, এটা তো একটা গুড সাইন। এবং এটা প্রায় দেখা যাচ্ছে যে তারা তো বলছে যে এখন কথা হলো যে আমরা ব্যবহার করলে না বলতে পারবো, কিছুদিন পরে হয়তো বলতে পারবো যে আসলেই কতটুকু কার্যকরী। এবং পার্শ্ব প্রতিক্রিয়াও তেমন না। কারো বলছে একটা অ্যালার্জিক রিয়েকশন হচ্ছে, স্পেশালি যাদের আগেরই অ্যালার্জি আছে, বিভিন্ন খাওয়া দাওয়া কত অ্যালার্জি থাকে না, বা ধরনের অ্যাজমা আছে, এই ধরনের রোগীদের বোধহয় একটু সমস্যা হতে পারে। স্যার আমরা শেষ দিকে এসেছি, একটি বিষয় জানতে চাইবে। আমাদের সবকিছুই তো স্বাভাবিক হয়েছে, বাট আমরা একটা বছর একটা অস্বাভাবিক সময়ের মধ্যে দিয়ে গেছি। এই যে 1 বছরে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষার্থীদের একটা বছর তাদের জীবন থেকে হারিয়ে গেছে। এখনো আমরা দেখছি যে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বন্ধ, আবার সবকিছু চলছে স্বাভাবিক। এই অবস্থায় কি এখন যে পরিস্থিতি, এখন যে অবস্থা, প্রশ্ন করলেন, তবে তার আগে আরেকটা পয়েন্ট বলি। আপনি একটা প্রথমে বলছিলেন যে ভ্যাকসিনই কিন্তু সব সমাধান না, এটাও যেন আমরা মনে রাখি। কেউ যেন এই কথা মনে না করেন যে আমি একটা ভ্যাকসিন নিলাম, 1টা বা 2টা ডোজ লাগবে, তাতেই করোনা হবে না, এটাও কিন্তু ঠিক না। ভ্যাকসিন আমি নিব, অবশ্যই আসবে যখন আমি আমার সময় মতো যেভাবে পারি নিব, কিন্তু স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যেন কেউ যেন মনে না করেন ভ্যাকসিন দিচ্ছে আর বোধহয় করোনা হবে না, এই কথা মনে করার সময় কিন্তু এখন হয় নাই। অর্থাৎ আমাদেরকে স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলছে। এটা কথা আগেও বলছি, 3টে কাজ করে যাব আমি। অবশ্যই আমরা এই যে মাস্ক পরবো, হাত ধোয়ার চর্চা চালু রাখবো, এবং শারীরিক দূরত্ব যতটুকু সম্ভব বাস্তবার নিরিখে আমাদের কিন্তু মেনটেন করবে। আপনার এই প্রশ্নটা, এটা কিন্তু আমারও প্রশ্ন। করোনা তো আমাদেরকে সর্বক্ষেত্রে পর্যদস্ত করে, বিপর্যস্ত করে তুলছে। বিশেষ করে বাচ্চারা যারা পড়াশোনা করে, স্কুল প্রাইমারি, হাই স্কুল, ইউনিভার্সিটি, সব জায়গায় একটা বিপর্যয়। বাচ্চারা ঘরে থাকতে অনেক তো কমপ্লিট, বাচ্চারা মোটা হয়ে যাচ্ছে, টেনশন হচ্ছে, অস্থির। বাচ্চা চাই কি একটু বাইরে যাবে, ঘুরবে, বেড়াবে, খেলবে, এই তো। এই ঘরে বসে যে অনলাইনে ক্লাস হয়, এটা তো সব জায়গায় ভালোভাবে হয় না। বিশেষ করে মফস্বলে যেখানে সুযোগ নাই, সেটাও তো লিমিটেশন আছে। তা আমি যেটা আপনার যে প্রশ্নের সঙ্গে আমি একমত, সব কিছুই তো চলছে। রাস্তাঘাট গেলে তো মনে হয় না করোনা আছে, দোকানপাটে যান করোনা নাই, অফিস আদালতে যান করোনা নাই, ট্রান্সপোর্ট বলেন, ট্রেন, বাস, লঞ্চ, সব জায়গায় মনে হয় সবই চলছে। তা আমি মনে করি যে ইনস্টিটিউটগুলো, স্কুলগুলো বা কলেজগুলো সব তো একবারে খোলা যাবে না। আমরা কিছুদিন দেখি এমন যারা বড় বাচ্চা বলে যারা মেডিকেল কলেজে ধরেন, ইউনিভার্সিটি ধরেন, বুয়েট ধরেন, তাই না, বা ইউনিভার্সিটি বা হল, এগুলি বোধহয় আগে স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে বোধহয় পর্যবেক্ষণ খুলে দেওয়া উচিত বলে আমি মনে করি। আমার হল খুলে দেওয়া উচিত, পরীক্ষাগুলো নেওয়া উচিত, স্বাস্থ্যবিধির ব্যাপারে যেন কার্পণ্য না করি। ধরুন মেডিকেল কলেজ, যেহেতু ডাক্তারেরা স্টুডেন্ট, নিশ্চয়ই তারা স্বাস্থ্যবিধি মানবে বলে আমি বিশ্বাস করি। সুতরাং তাদেরকে আগে এই পর্যায়ক্রমে যদি আমরা এই খোলার ব্যবস্থাটা করি, আমরা দেখি অবস্থা কী দাঁড়ায়। যদি খারাপ হয় তো বন্ধ করে দেবে, যদি উন্নতি হয় তখন অন্যগুলো আয় খুলতে পরে, যেমন হাই স্কুল, প্রাইমারি স্কুলটা একটু রিস্কি। ছোটো বাচ্চা তো, বাচ্চারা যাবে, খেলবে, লাফালো হয়ে দৌড়াবে। আবার বাচ্চা নেওয়ার জন্য মায়েরা দেখবেন যে গেটে বাইরে 100 মা 200 মা বসে থাকবে, তাদের মধ্যে ছড়ানোর ঝুঁকি তো রয়ে গেছে। সুতরাং প্রাইমারি স্কুল বা হাই স্কুল এগুলো একটু পরে চিন্তা ভাবনা করি। আমার মনে হয় যে যেগুলো টপ লেভেলের যেগুলো আছে, যেটা আপনি বললেন, বুয়েট বলেন, ইউনিভার্সিটি বলেন, মেডিকেল কলেজ বলেন, এগ্রিকালচার বলেন, এগুলো বোধহয় পর্যায়ক্রমে আমি মনে করি খুলে দেওয়া উচিত। স্যার, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আমাদের আজকের আলোচনা এখানে শেষ করতে হবে। আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আপনি এই যে করোনা থেকে উঠেই
কোভিড থেকে উঠেই আপনি যে আমাদেরকে সময় দিলেন, এজন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষ করব আজকের ধন্যবাদ আপনাকে, দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই ডাক্তার ফরহাদ আলী খান আপনাকে। আমরা শেষ করব আজকের ইভ্যালি 21 রাত। দর্শক, নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। এই করোনার সঙ্গেই হয়তো আমাদের আরও অনেক দিনই বসবাস করতে হবে। আমাদের আলোচনা থেকে সেটাই বেরিয়ে আসলো, ভ্যাকসিনই সকল সমাধান নয়। এই অবস্থায় আমাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে, বারবার হাত ধুতে হবে সাবান দিয়ে, এবং সেই সাথে যতটা সম্ভব পারা যায় দূরত্বটা বজায় রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।